আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলের আমাদের পডকাস্ট মানি ইন মাইন্ডের এপিসোড 4 এ সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আব্দুল্লাহ আল ফয়সাল ভাই। উনি অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। ওনার খুব বেশি পরিচয় দিব না, আমরা আপনাদেরকে ওনার কাছেই নিয়ে যাব। আসসালামু আলাইকুম ভাই, স্বাগতম আমাদের প্রোগ্রামে। তো আপনি যদি কাইন্ডলি একটু আপনার পরিচয়টা আপনি নিজেই দিতেন, আমরা আপনার ব্যাপারে কিছু বলে কিছু বাদ দিতে চাই না বা বেশি বলতে চাই না, আপনি আপনারটা বললে আমাদের জন্য একটু সুবিধা হয়। ওয়ালাইকুম আসসালাম রাকিব, ধন্যবাদ আজকে এত সুন্দর একটা এপিসোড আয়োজন করার জন্য। আমার পুরো নাম হচ্ছে আব্দুল্লাহ আল ফয়সাল। আহ, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে কাজ করছি অ্যান্ড ক্যাপিটাল মার্কেটেও প্রায় 10 বছর ধরে কাজ করছি অ্যারাউন্ড। সো এটা হলো আমার পরিচয়, ইন্টারনাল পরিচয়। আমি ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সে পড়াশোনা করেছি, সিএফএ করছি। এর বাইরে হচ্ছে আপনার পলিটিক্স করছি। আপনারা জানেন যে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আছি। শিল্প বাণিজ্য সেলের আমি গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে কাজ করছি। এছাড়া এনসিপির যে রিসেন্টলি ম্যানিফেস্টো বা ইশতেহার হয়েছে ওইটার আমি কমিটি মেম্বার ছিলাম। এর বাইরে আমি প্রফেশনাল উইং এর যুগ্ম আহ্বায়ক। এর বাইরে আমরা এসএমই উইং করছি, ওইখানেও আমরা খুব ভালো একটা কাজ করার ট্রাই করছি। ব্যাংকিং এমন ক্যাপিটাল মার্কেট উইংটাও আমরা দেখছি, এটাও আমরা আস্তে আস্তে অর্গানাইজ করব। আমরা একটা নতুন পার্টি, আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, সো চ্যালেঞ্জেস গুলো নিয়ে কাজ করছি। এট দ্য সেম টাইম আমি আবার ফুল টাইম প্রফেশনাল। আপনি আমাকে বলেছেন যে আমি একটা অ্যাসেট ম্যানেজমেন্টে আছি, সো আমরা ওই অ্যাসেট ম্যানেজমেন্টটা অপারেট করার ট্রাই করছি। আমাদের একটা অ্যাডভাইজারি ফার্ম আছে, ওইখান থেকে আমরা বড় বড় কর্পোরেটের জন্য ফান্ড রেজ করছি। সো সব মিলিয়ে আমার অ্যাকচুয়ালি অনেস্টলি অনেক আমি টাফ টাইম যাচ্ছে, বিজি টাইম যাচ্ছে। টাফ টাইম বললে আবার ওবায়দুল কাদেরের কথা মনে হতে পারে। সো একটু বিজি টাইম যাচ্ছে অনেস্টলি। এই জি, ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আমি পার্সোনালি আসলে অ্যাসেট ম্যানেজমেন্টের এন্ড থেকেই চিনি। আপনার যে রাজনৈতিক পরিচয় সেটাও হয়তো নতুন, বাট আনফরচুনেটলি অর ফরচুনেটলি আমরা আজকে হয়তো আপনার রাজনৈতিক পরিচয়টা নিয়ে বেশি কথা বলবো, বাট রাজনৈতিক পার্সপেক্টিভে না, একজন ইনভেস্টর বা ক্যাপিটাল মার্কেট আমরাও কাজ করার চেষ্টা করছি আমাদের চার্ট ক্যানভাস থেকে। তো সেই পার্সপেক্টিভেই কথা বলবো। তো মোস্টলি আজকের ডিসকাশনটা হয়তো বা হবে আপনাদের পার্টি থেকে লাস্ট যে ইস্তিহারটা দেওয়া হয়েছে, তো এই ইস্তিহারটা নিয়ে আমরা জাস্ট একটু কথা বলার চেষ্টা করব। আর আপনি যেহেতু ওই ইস্তিহারে ফাইন্যান্স পার্টটা দেখতেছেন, তো আমরা মোস্টলি ওই জায়গাটাতেই হয়তো কথা বলার চেষ্টা করব। আর আমি জাস্ট পার্সোনালি একটু অ্যাড করে নেই যদি আমার অডিয়েন্সদের জন্য, আমি কিছুদিন আগে মানে 15-20 দিন বা 1 মাস আগে আমি জাস্ট আমার ফেসবুক পেজে একটা পাবলিক পোস্ট দিয়েছিলাম যে অ্যাজ এ ইনভেস্টর নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট পার্টির কাছে আমার এক্সপেকটেশন কি। সো সেই জায়গা থেকে আমার তো কিছু এক্সপেকটেশন আছেই অ্যাজ এ ইনভেস্টর অর অ্যাজ এ মার্কেট ইনথুসিয়াস্ট। তো ওই জায়গা থেকেই হয়তো আপনার সাথে আজকে বসা, আমরা কোনো পলিটিক্যাল উদ্দেশ্যে বসি নাই, আমরা জাস্ট জানতে চাচ্ছি একজন পলিটিক্যাল পার্টি অর যে হয়তো দেশ নিয়ে এখন চিন্তা করতেছে আর নীতি নির্ধারণী পর্যায়ে আছে, উনি কিভাবে চিন্তা করতেছে সেই জায়গাটা থেকেই আমরা মোস্টলি আজকে জানার চেষ্টা করব। তো ভাই আমরা আপনার যদি এবার একটু আপনি যেটা বললেন আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট দেন ফাইন্যান্সে আছেন, তো এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট আর ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে এখন আপনি অর্থনৈতিক নীতি নির্ধারণের জায়গায় কথা বলছেন, তো এই জায়গায় আপনার এই ট্রানজিশনটার মধ্যে আপনি চিন্তাধারার কোনো পার্থক্য দেখেন কিনা, বা আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট যেই রোলটা ছিল আগে বা এখনো আছে, সেটা কিভাবে আপনার নীতি নির্ধারণী জায়গায় আমাদেরকে বা ওভারঅল নেশনকে উপকৃত করবে মনে করছেন? এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এন্ড ভেরি টাফ টু অ্যান্সার অনেস্টলি। বাট আমি যদি এটা বলি যে আমরা তো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে অনেকদিন ধরে কাজ করেছি। আমি অ্যাসেট ম্যানেজমেন্টে কাজ করেছি, আমি ব্রোকারেজ হাউসে কাজ করেছি, আমি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইটকলে কাজ করেছি। সো এই গত 8-10 বছর কাজের যে এক্সপিরিয়েন্স, আমার ওই এক্সপিরিয়েন্সের সাথে অনেস্টলি আপনার পলিসি ফরমেশনটা অনেকটা ইজি আমার কাছে মনে হয়েছে। আমি আমার অ্যানালিস্ট লাইফে আমি পাওয়ার সেক্টর কভার করেছি, আমি মোবাইল নেটওয়ার্ক অপারেটর সেক্টর কভার করেছি, আইটি সেক্টর কভার করেছি, আইটি ইনফ্রাস্ট্রাকচার। আমি আপনারা দেখে থাকবেন যে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর কভার করেছি। সো আল্লাহর রহমতে যেটা হয়েছে অনেস্টলি, বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, যত বড় কোম্পানিজ আছে ইনক্লুডিং এফএমসিজি থেকে ধরে সবকিছু সবার সাথে একটা কাজ করার একটা বড় এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে অনেক বেশি কথা বলেছি, আগেও বলেছি যখন আমি পলিটিক্সে ছিলাম না।
তো পলিসিটা আমার জন্য অনেক বেশি মানে আমার সাথে অ্যালাইন করে অনেস্টলি। সো এটা আমার জন্য আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ডিফারেন্সিয়েট করে না, রেদার এখানে আমাকে অনেক হেল্প করেছে যে বাংলাদেশের অ্যাকচুয়ালি মানে বিজনেস সেগমেন্টে বা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কি দরকার ওটাকে কানেক্ট করার জন্য। কিছু সুবিধা অসুবিধা বা কিছু ডিসকানেকশন ডেফিনেটলি আছে, কিছু স্বার্থের কনফ্লিক্ট আছে। যেমন আমরা যখন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করি, আমরা যখন ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করি বা রিসার্চে কাজ করি, আমাদের টার্গেটটা থাকে হচ্ছে ম্যাক্সিমাম 1-2 ইয়ার্স এর একটা ইভালুয়েশন করা, ফোরকাস্ট করা। এবং আমরা যদি 1-2 বছরেরই একটা প্রপার ফোরকাস্ট করতে পারি, ওইখান থেকে আমরা মানি মেক করতে পারি। এখানে যদি ভুল হয়, আমাদের 10টা ডিসিশনের মধ্যে হয়তো বা 5টা ঠিক হবে, 4টা ভুল হবে, একটা হয়তো বা ব্রেক ইভেন থাকবে। বাট দেশের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ট্রায়াল এন্ড এরর দিতে পারি না। কারণ হচ্ছে দেখেন, আমরা যদি দেশের পলিসির কথা বলি, যে আমি আজকে বাংলাদেশের জন্য একটা পলিসি নিলাম, এই পলিসিটা কিন্তু 1-2 বছরের জন্য হবে না। এটা এটা কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট থাকে। দেশের পলিসিটা হওয়া উচিত 10 বছর, 20 বছর, এবং আগামী 50 বছর আমরা কোথায় যেতে চাই, এইরকম একটা ভিশন থাকে দেশের পলিসির ক্ষেত্রে। তো আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে আপনারা যদি দেখে থাকেন যে আমি যদি একটা ভুল ডিসিশন নেই বা আমার একটা ভুল ডিসিশনের কারণে কি হবে, পুরো দেশের মানুষকে কিন্তু এটার ভুক্তভোগী হতে হবে। সো অ্যাসেট ম্যানেজমেন্টে কিন্তু আমরা চাইলেও 10টার মধ্যে একটা ভুল ডিসিশন নিতেও পারি, যেটা হয়তো বা আনফরচুনেটলি হয়ে যায়। বাট দেশের ক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নেওয়ার কোনো অপশন নেই। আমরা আমরা এরকম এক্সাম্পল আপনাদেরকে দেখাতে পারবো যে 2009 সালের দিকে আওয়ামী লীগ সরকার একটা কুইক রেন্টালের জন্য যে আইনটা করেছিল, এবং এই আইনের কারণে বছরে 18,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে। সো ওই সময় ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে মনে হচ্ছে এটা বেস্ট একটা চুক্তি, যে দেশের পাওয়ারের ক্যাপাসিটি বাড়াতে হবে। বাট আজকে এসে আমরা দেখছি যে এটা আমাদের দেশের জন্য একটা বিস্ফোরক হয়ে গেছে। সো আপনি যদি একটা ভুল পলিসি নেন, এটার কিন্তু ইম্প্যাক্ট সারা দেশকে নিতে হয়। ওই পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার পলিসির ভুলের কারণে দেখেন আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়ারের প্রাইস বেড়ে গেছে, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমে গেছে, আমাদের অনেক প্রোডাক্টের প্রাইস আমরা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে আনলে যেই প্রাইস লাগে এর থেকে বেশি লাগছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন কস্টিক সোডা, যেটা হচ্ছে প্রচুর পরিমাণ গ্যাস লাগে প্রডিউস করতে, 1 টন কস্টিক সোডা প্রডিউস করতে 2,500 কিলোওয়াটের মতো পাওয়ার লাগে। সো ওই পাওয়ারটা গ্যাস থেকে আসে। এখন গত 4-5 বছরে যেভাবে গ্যাসের প্রাইস বেড়েছে বা ইলেকট্রিসিটির প্রাইস বেড়েছে, বা এখনো গভর্নমেন্ট যে পরিমাণ সাবসিডি দিচ্ছে, ওই সাবসিডি থেকে যদি সরে যায় গভর্নমেন্ট, তাহলে ইন্ডাস্ট্রির খরচ এই লেভেলের হবে যেটা আপনি চায়না বা ইন্ডিয়া থেকে ইজিলি ইম্পোর্ট করতে পারবেন, রেদার দেন আপনি বাংলাদেশে প্রডিউস করেন। সো এই যে একটা ভুল পলিসি দেশকে কোথায় নিয়ে যেতে পারে, এটা কিন্তু আমাদের আমাদের এখানে এরকম অনেক এক্সাম্পল আছে। সো দেশের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রায়াল এন্ড এরর খেলতে পারি না বা ট্রায়াল এন্ড এররে যেতে পারি না। সো দেশের ক্ষেত্রে আপনার পলিসি মেকিং হতে হবে খুবই কনক্রিট, খুবই রেলিভেন্ট এন্ড খুবই মেজারেবল। আপনার একটা ভুল পলিসি পুরো দেশের মানুষকে, দেশের ব্যবসাকে, দেশের ওভারঅল সিচুয়েশনকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সো এইটা হলো আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমরা যখন পলিসি মেকিং এ যাই বা পলিসি মেকিং নিয়ে কাজ করি, এইটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আপনি অনেক ব্রডলি বলেছেন। আশা করি আমাদের অডিয়েন্সদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সো আমি জাস্ট আপনাকে খুব শর্টে একটা কোশ্চেন করতে চাই। এজ এ অ্যাসেট ম্যানেজার, আপনি যদি বাংলাদেশকে একটা ইনভেস্টমেন্ট কেস হিসেবে চিন্তা করেন, আর থিসিস হিসেবে দেখেন, তাহলে আপনি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রিস্ক কি আর সবচেয়ে বড় অপরচুনিটি আপনি কোনটাকে দেখেন? বাংলাদেশের আমার কাছে যদি আমি আপনাকে এখন পার্টিকুলার এখন এই টাইমে এসে কথা বলি, বাংলাদেশের জন্য মানে সবচেয়ে বড় রিস্ক হলো বাংলাদেশের সভারেনিটি বা সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জিও পলিটিক্স হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এখন ধরেন আমাদের দেশে একটা গভর্নমেন্ট আসলো, যেটা হয়তো বা বেটার গভর্নমেন্ট, লেস করাপ্টেড গভর্নমেন্ট, বাট গ্লোবাল পলিটিক্স তাকে সাপোর্ট দিল না বা গ্লোবাল জিও পলিটিক্স তাকে সাপোর্ট দিল না। তখন সিচুয়েশনটা কিরকম হবে বা আমরা তখন এজ এ নেশন কিভাবে এটাকে অ্যাড্রেস করব, এই প্রবলেমটা আমার কাছে সবচেয়ে বড় ঝুঁকি মনে হয়। সো পলিটিক্যাল রিস্কটা বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য বড় রিস্ক হিসাবে আমি কাউন্ট করি। এর বাইরেও আপনি যদি বলেন অনেকগুলো প্রবলেম আছে। আমাদের ব্যাংকিং সেক্টরে যে নন পারফর্মিং লোন, দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের রেভিনিউ কালেকশন ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড।
আমাদের ধরেন হচ্ছে আপনার এক্সপোর্টের যে কনসেন্ট্রেশন, এইটা একটা বড় প্রবলেম রয়ে গেছে। সো ঝুঁকি অনেকগুলো, এর মধ্যে আমি মনে করি পলিটিক্যাল ঝুঁকিটা অনেক বড় বাংলাদেশের জন্য এখন। আর অপরচুনিটি যদি বলেন, ডেফিনেটলি আমাদের দেখবেন মিডিয়ান এজ 26 ইয়ার্স, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আছে এটা আমরা এখনো নিতে পারি, এবং এই যে জনসংখ্যাকে জনশক্তিতে কনভার্ট করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের এখান থেকে কিন্তু অনেক গ্রোথ অপরচুনিটি আছে। সো আমি বাংলাদেশের জনসংখ্যাকেই মনে করি যে এটা আমাদের জন্য একটা অ্যাসেট। আপনি দেখেন বাংলাদেশে 17 কোটি মানুষ আছে। সো 17 কোটি মানুষ যদি আপনার 1 কেজি করে পার ফ্যামিলিতে রাইস লাগে পার ডেতে, তাহলে 5 কোটি ফ্যামিলির জন্য ধরেন 5 কোটি কেজি হচ্ছে রাইস লাগে। সো এত বড় একটা কনজিউমার মার্কেট এখানে, এটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে শক্তি। আমরা যদি এই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কাজে লাগিয়ে আমরা নেক্সট 10 ইয়ার্স ফোকাস থেকে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আচ্ছা, আপনি এবার আমরা জাস্ট আপনার যে ইশতেহারটা ছিল বা আপনার যে পার্টটুকু ফাইন্যান্স, আমি আপনার প্রেজেন্টেশনটা দেখেছি স্পেশালি এই এপিসোডটা করার আগে, কারণ আমি চেষ্টা করেছিলাম যে যতটুকু অডিয়েন্সদের কাছে যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা আমি ইনভেস্টরদের একজন প্রতিনিধি হিসাবে যেন আপনাকে কোশ্চেনটা করতে পারি। তো সেই জায়গা থেকে আপনি আপনার প্রেজেন্টেশনে বলেছিলেন যে অর্থনীতি দীর্ঘদিন অলিগার কেন্দ্রিক ছিল। তো এটার প্রভাব আসলে ব্যাংকিং, পুঁজিবাজার এবং সাধারণ মানুষের সম্পদের উপর কিভাবে পড়ছে, এটা যদি একটু আমাদের যারা মোটামুটি নতুন ইনভেস্টর বা যারা জেনারেল পিপল আছে তাদের জন্য যদি একটু সহজে বুঝিয়ে বলতেন। সো দেখেন, আমরা যেটা বলছি মানে এটা কিন্তু আমাদের মন থেকে বলছি বিষয়টা। আমাদের বাংলাদেশের আপনার যতগুলা গভর্নমেন্ট এসেছে বা যতগুলো রেজিম ছিল, ওই রেজিম সেন্ট্রিক কিছু কিন্তু অলিগার ক্রিয়েট হয়েছে। এটা 2001 থেকে 2006 সালেও ছিল। আমি ছোট ছিলাম, বাট আমি দেখেছি তখনও। এরপর আমরা তো 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের সময় দেখলাম, যেখানে আমরা সালমান এফ রহমানের অলিগার দেখলাম, যেখানে আমরা অ্যাসালমের অলিগার দেখলাম, আমরা বসুন্ধরার আর আমরা ম্যানিপুলেশন দেখলাম, আমরা সামিট গ্রুপের দেখলাম, আমরা অনেকগুলো 4-5টা বড় গ্রুপ কিন্তু বাংলাদেশের পুরো দেশটাকে কিন্তু কন্ট্রোল করেছে। এখন আপনি যদি বলেন যে এই অলিগারটা কিভাবে বাংলাদেশের ইকোনমিকে নষ্ট করেছে, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে শুরু করি। বাংলাদেশে আপনি জানেন যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার নামে একটা কথা আছে, যে একটা কোম্পানি বা একটা গ্রুপ একটা ব্যাংক থেকে ফান্ডেড লোন ম্যাক্সিমাম 15% অফ তার ইকুইটি নিতে পারবে। লেটস সে আপনার একটা ব্যাংকের ইকুইটি আছে 2,000 কোটি টাকা, তাহলে একটা গ্রুপ ফান্ডেড লোন নিতে পারবে ম্যাক্সিমাম 300 কোটি টাকা, এমন নন ফান্ডেড নিতে পারবে এডিশনাল 10%, দ্যাট মিনস আরো 200 কোটি টাকা। তাহলে এই যে 500 কোটি টাকার টোটাল আপনি কি পাবেন, ব্যাংক থেকে লোন পাবেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে। কিন্তু সালমান এফ রহমান কি এটা মেনেছে? বসুন্ধরা কি এটা মেনেছে? তারপর হচ্ছে অ্যাসালম কি এটা মেনেছে? সামিট গ্রুপ কি এটা মেনেছে? আপনারা দেখবেন যে এই এই যে ফর্মুলা, বাংলাদেশ ব্যাংকের যে ফর্মুলা, এটাই কিন্তু মানে নাই। তো এটার কারণে কি হলো, আজকে দেখেন 5টা ব্যাংক ফোর্স লিকুইডেট হতে হলো। তো এই যে ফোর্স লিকুইডেট হয়ে মার্জ হলো, এটাতে শেয়ার হোল্ডাররা কি পেলো? দেখেন, ক্যাপিটাল মার্কেটে 5টা কোম্পানি, যে 5টা ব্যাংক মার্জ হলো, সেই শেয়ার হোল্ডাররা কিন্তু কিছুই পায় নাই। তো এই যে আপনি একটা অলিগার শ্রেণীকে গড়ে উঠতে দিলেন, অ্যাসালমের মতো একটা অলিগারকে, যেটা একবারে গভর্নমেন্টের সরাসরি সহায়তায় অ্যাসালম এই ব্যাংকগুলোকে টেক ওভার করে, ফোর্স টেক ওভার। এমন এই টেক ওভারের পরে তারা যেভাবে এক্সপ্লয়েট করেছে, এবং ওই সময় চুপ থাকার কারণে আজকে কি হয়েছে, বিনিয়োগকারীদের কিন্তু এটা আর আপনাকে কস্টটা নিতে হয়েছে। যে শেয়ারগুলো 10 টাকা ফেস ভ্যালু, ওই শেয়ারের এগেনস্টে সে কিছুই পেলো না। এমনও শেয়ার আছে যেগুলো মানুষ 20-25 টাকায়ও কিনেছিল বা 100 টাকায়ও কিনেছিল কোনো সময় 2010 সালের দিকে, কিন্তু ওটা থেকে আজকে তারা কি পেলো, 0 টাকা রিটার্ন পেলো। সো আমরা যদি অলিগারদের এগেনস্টে কথা না বলি, তাহলে আপনাকে বারবার এরকম কি করতে হবে, এরকম কস্টটা নিতে হবে। কারণ ইকোনমি ইজ জিরো সাম গেইন, এখানে একজন যদি গেইন করে আরেকজনের এটা লস নিতে হবে। সো যেহেতু অ্যাসালম বা অলিগাররা তাদের টাকা সিঙ্গাপুর, দুবাই, তারপর হচ্ছে আপনার বিভিন্ন দেশে পাচার করেছে, এইটার এইটার কস্টটা নিতে হয়েছে সাধারণ ইনভেস্টরদের, জেনারেল ইনভেস্টরদের। সো এই পয়েন্টটাতে আমরা কথা বলতে চাই। দেখেন, আপনি যখন ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেন নাই, যখন অলিগাররা এগুলো টেক ওভার করছিল, ফোর্স টেক ওভার, এটার কস্টটা কিন্তু আপনাকে নিতে হয়েছে। সো এটা ব্যাংকিং সেক্টরকে যেভাবে এটা পানিশ করেছে, ঠিক একইভাবে আপনার কে পানিশমেন্ট পেয়েছে, বিনিয়োগকারীরা পানিশমেন্ট পেয়েছে।
দেখেন আমানতকারীদের হাজার হাজার কোটি টাকা এইসব ব্যাংকে রাখা ছিল, আজকে এই ব্যাংকগুলোতে কিন্তু টাকা নেই বা তারা পায় না বা তারা পাবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আপনারা পিকে হালদারের নাম শুনেছেন যে অনেকগুলা ফাইন্যান্স কোম্পানিকে সে টেক ওভার করেছিল এবং সেই টেক ওভার গুলো কোম্পানি, 8টার মতো ফাইন্যান্স কোম্পানি আমরা জানি যে বন্ধ হয়ে যাবে। সো এই যে পিকে হালদারের চুরির ইম্প্যাক্টটা কাকে নিতে হয়েছে? নিতে হয়েছে কিন্তু বিনিয়োগকারীদের, নিতে হয়েছে আমানতকারীদের। সো আমরা যদি কথা না বলি, আমরা যদি অলিগারদেরকে স্পেস দেই, তাহলে ভবিষ্যতের যে গভর্নমেন্ট আসবে তার সময় যে এটা হবে না, এটার কোনো কিন্তু আপনার নিশ্চয়তা নেই। আচ্ছা ভাই, এখানে আমি একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হলো যে এই যে আপনি ধরেন নাম বললেন, আমি যদি নাম ধরেই বলি, বসুন্ধরা গ্রুপ, সামিট গ্রুপ, এসালম গ্রুপ বা বেক্সিমকো বা সালমান এফ রহমান, এই যে নাম বললেন, আপনারা কি এই গ্রুপগুলার এগেনস্টে নাকি ওই গ্রুপগুলার বা এদের যে কর্তা ব্যক্তিরা আছে এদের দুর্নীতির এগেনস্টে? কারণ অনেকেই যখন এই গ্রুপগুলোর এগেনস্টে বলা হয়, অনেকে মনে করে যে আচ্ছা বেক্সিমকো গ্রুপ তো অনেক কর্মসংস্থান করতেছে, তো আপনি যদি গ্রুপকেই শাটডাউন করে দিতে চান, ওই কর্মসংস্থানের আপনি কি ব্যবস্থা নেবেন, বা এইখানে আপনাদের অবস্থানটা যদি একটু ক্লিয়ার করতেন। না, এখানে আমাদের বিষয়টা হলো আমরা কারো কর্মসংস্থান বা কারো কোনো কোম্পানি বন্ধের পক্ষে নয়। এখন ধরেন আমি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন বেক্সিমকো হচ্ছে একটা টেক্সটাইল কোম্পানি। তো টেক্সটাইলের মধ্যে একটা রুল অফ থাম্ব আছে, সেটা হলো আপনার যে টার্ন ওভার, এটার ম্যাক্সিমাম হচ্ছে 1/3 আপনি লোন নেবেন। সো আপনার টার্ন ওভার যদি হয় 3,000 কোটি টাকা, আপনি 1,000 কোটি টাকা লোন নেবেন। হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি। সো আপনি গিয়ে দেখেন তো বেক্সিমকোর বুকের মধ্যে কি 1,000 কোটি টাকার লোন আছে নাকি 7,000 কোটি টাকার লোন আছে, এটা আপনি একটু দেখবেন। তাহলে সে কি মেরিট বেসিস এই লোনটা নিয়েছে, নাকি সে আহ মানে ওভার ইনভয়েসিং করে মেশিনারি কেনার সময় বা তার অ্যাসেট করার সময় সেই টাকাটা দেশ থেকে পাচার করেছে? সো এই কোয়েশ্চেনটা হলো আমাদের মেইন কোয়েশ্চেন। আমরা কিন্তু শ্রমিকদের এগেনস্টে না, আমরা চাই সবাই চাকরি করুক, এবং এনসিপির ম্যান্ডেটে দেখবেন যে আমরা বলেছি 1 কোটি এডিশনাল জব ক্রিয়েট করতে চাই। সো আমরা এখনকার যারা জবে আছে তাদেরকে তো জবে রাখতেই চাই, প্লাস নেক্সট 5 ইয়ার্স আমরা এডিশনাল 1 crore জব ক্রিয়েট করতে চাই। এখানেই হচ্ছে আপনার ক্যাচটা, এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা রাখাটা কষ্ট হবে। এখন আমি যদি বলি যে বেক্সিমকো গ্রুপকে আমি বন্ধ করে দিব, তাহলে আমার 30-40 হাজার এমপ্লয়ীদেরকে মানে তারা চাকরিচ্যুত হয়ে যাবে। এইটার পক্ষে আমরা না, বাট আমরা হচ্ছে ওইটার পক্ষে যে একটা রুল অফ মানে সুশাসন থাকুক, রুল অফ ল থাকুক। আমরা রুল অফ ল এর পক্ষে। এখানে যে মালিক পক্ষ কিন্তু কি করেছে দেখবেন, এই যে হাজার হাজার কোটি টাকা ওভার ইনভয়েসিং করে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে এবং এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং করে দেশ থেকে পাচার করেছে। আমরা ওইটার বিপক্ষে, আমরা কোনো কোম্পানির বিপক্ষে না, আমরা কোনো এমপ্লয়মেন্টের বিপক্ষে না। ইভেন যখন আপনার 5ই অগাস্ট হলো 2024 সালে, আমার আমার পার্টিকুলারলি একটা সাজেশন ছিল, আই ওয়াজ নো ওয়্যার ইন দ্য গভর্নমেন্ট, এবং আমি এখনো গভর্নমেন্টের কোথাও নাই। সো আমরা যেটা বলছিলাম যে যদি 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তখন পাকিস্তানি অনেকগুলো কোম্পানিকে কিন্তু আপনার যেটা করা হয়েছিল যে ন্যাশনালাইজ করা হয়েছিল। তারপর এই কোম্পানিগুলোকে আস্তে আস্তে আবার কি করা হলো, প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হলো যারা ভালো অপারেটর তাদের হাতে। তাহলে কি হতো যে এমপ্লয়মেন্টের কোনো প্রবলেম হতো না। গাজী গ্রুপের যে টায়ার আছে, দিস টায়ার ইজ ওয়ান অফ দ্য বেস্ট টায়ার ইন মানে এন্টায়ার সাউথ এশিয়া এন্ড এশিয়া। তো আপনি যখন গাজী গ্রুপকে পুরাই দিবেন, তখন কি হবে, আপনি ইম্পোর্ট ড্রিভেন হয়ে যাবেন, আপনার ইকোনমির ক্ষতি হবে। আমরা এটার পক্ষে না। রেদার গভর্নমেন্ট কি করতো, যদি একটা প্রুডেন্ট গভর্নমেন্ট থাকতো, সেইটাকে টেক ওভার করতো, ন্যাশনালাইজ করতো, এমপ্লয়ীদের চালাতে দিত, ব্যাংকের লোন পে অফ করতো, সবার জন্য উইন উইন সিচুয়েশন হতো। কিন্তু এটা আনফরচুনেটলি হয় নাই। জি ধন্যবাদ, আশা করি একটা ক্লিয়ার আনসার আমরা পেয়েছি অডিয়েন্সরা। সো আমি জাস্ট এখানে আপনাদের যেই ইশতেহার ছিল সেখানে একটা পার্টে আপনারা বলেছেন স্পেশালি ট্যাক্স এর যে প্রবলেমটা, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, তো এটাকে আপনারা আপনাদের যে এক্সপেক্টেড রেট সেটাতে আনার জন্য আপনারা বলেছিলেন যে 3 নাম্বার এনআইডি আর ব্যাংকে আমরা আপনারা একটা লিঙ্কেজ করতে চান। সো এইখানে এই লিঙ্কেজের ক্ষেত্রে যেমন আমরা গত বছরই দেখেছিলাম লিঙ্কেজের কিছু কোশ্চেন বা লিঙ্কেজের একটা প্রস্তাবনা এসেছিল, বাট মানুষজন এটা নিয়ে একটু চিন্তিত ছিল যে আমরা প্রিভিয়াসলি দেখেছি যে এনআইডির ডেটা আমাদের চুরি হয়ে গিয়েছে এবং গভর্নমেন্টের লোকজনের কাছ থেকেই। তো এই যে আমরা লিঙ্কেজ করতে চাচ্ছি আমার ব্যাংকের ডেটা বা এই যে এইখানে ডেটার যে প্রাইভেসি, এটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন বা এটা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়, এই ব্যাপারে আপনারা কিভাবে আসলে প্রাইভেসিটা মেনটেন করবেন?
ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ আমরা বাংলাদেশের প্রবলেমটা যেটা হয়েছে যে আমরা কোনো গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করতে পারি না। আপনি দেখেন আলটিমেটলি কিন্তু সব ডেটা গভর্নমেন্টের কাছে থাকে, বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন যদি কোনো ডেটা চায় সবাই দিতে বাধ্য থাকে, এটা অ্যাজ পার বাংলাদেশ ল। এমন গ্লোবালি কিন্তু এটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এমন প্র্যাকটিস হচ্ছে। সো প্রবলেমটা হয়েছে আমরা কোনো গভর্নমেন্টকে বিশ্বাস করতে পারি না। আমার গত 54 বছর, স্পেশালি গত 15-17 বছর আমরা এইরকম গভর্নমেন্ট দেখেছি যে আমরা এখন কোনো গভর্নমেন্টকে বিশ্বাস করতে পারি না। সো হোয়াট উই এক্সপেক্ট, যে আমরা সবচেয়ে বাজে সময়টা পার করে ফেলেছি ইন টার্মস অফ গভর্নমেন্টস। সো আমরা হয়তো বা ইন ফিউচার বেটার গভর্নমেন্ট দেখবো। এমন এনসিপির পক্ষ থেকে এখানে কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা যদি এই কাজটা করি, ডেফিনেটলি এটা গভর্নমেন্ট ওন ডেটা সেন্টারের ডেটাগুলো রাখা হবে, এবং এই ডেটাকে আপনার প্রোটেক্ট করার জন্য সর্বোচ্চ লেভেলের আপনার আর এটাকে ম্যানেজ করা হবে, সর্বোচ্চ ইন্টিগ্রিটি দিয়ে এটা ম্যানেজ করা হবে। সো এটা তখনই সম্ভব যখন একটা রুল অফ ল আসবে, যেখানে আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে গভর্নমেন্টের, অ্যান্ড গভর্নমেন্ট সবকিছু মানুষের জন্য করবে। প্রবলেম হয়েছে ওই যে আমরা যেটা দিয়ে শুরু করেছি, যে আমাদের গভর্নমেন্ট গুলো হচ্ছে অলিগারদেরকে সাপোর্ট করার জন্য আসে, সাধারণ জনতাকে কিন্তু তারা সাপোর্ট করার জন্য আসে না। এই পার্টিকুলার প্রবলেমটা আমরা সলভ করতে চাই, আমরা রুল অফ ল নিয়ে আসতে চাই। রুল অফ ল আসলে আপনার যেটা হবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে, আপনার ট্রান্সপারেন্সি থাকবে, আপনার ডেটা প্রোটেক্টেড থাকবে। এবং আলটিমেটলি আমরা যদি এই এনআইডি লিঙ্ক না করতে পারি, আপনি জানেন যে বাংলাদেশে 2023 সালে এক্স গভর্নমেন্ট যেটা করেছিল, স্মার্ট কার্ড নিয়ে এসেছিল, ফ্যামিলি স্মার্ট কার্ড। তো যখন এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা যখন ইভালুয়েট করতে গেল, দেখলো যে 37 লাখ স্মার্ট কার্ডই ভুয়া মানুষদের কাছে দেওয়া। এর মধ্যে ম্যাক্সিমাম স্মার্ট কার্ড দেওয়া হয়েছে হচ্ছে যারা আগের গভর্নমেন্টের লিঙ্কড মানুষজন, তারা অ্যাকচুয়াল নিডি মানুষজন এটা পাইতো না। সো আপনি যদি অ্যাকচুয়ালি যারা বেনিফিশিয়ারি বা যাদের দরকার এই সোশ্যাল সিকিউরিটি সার্ভিস গুলো দেওয়ার, তাদেরকে যদি আপনি কানেক্ট না করতে পারেন, তাদেরকে যদি না দিতে পারেন, তাহলে এই সোশ্যাল সিকিউরিটি প্যাকেজ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের কোনো ভাগ্য, বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের দরিদ্র মানুষের ভাগ্যাকাশে কোনো পরিবর্তন আসবে না। জি ধন্যবাদ। আমরা এবার আপনাদের ইশতেহারের ব্যাংকিং পার্টটাতে যদি আসি, আমরা একদম সবশেষে পুঁজিবাজারটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে হয়তো ব্রিফলি কোশ্চেন করবো। অন্যান্য সেক্টরে আমি জাস্ট একটা দুইটা করে কোশ্চেন রাখার চেষ্টা করেছি। তো ব্যাংকিং সেক্টরে আপনারা বলেছেন যে দুর্বল ব্যাংকের সাথে সবল বা শক্ত ব্যাংকগুলার আপনারা এটা মার্জ করবেন, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলাকে অ্যাক্টিভ করার জন্য। তো এই ক্ষেত্রে আমি আমার একটা কোশ্চেন বা একটা শেয়ার হোল্ডার হিসেবে আমার কোশ্চেন হলো যে লেটস সে আমি একটা সবল ব্যাংকের শেয়ার হোল্ডার, সো এখন আমার ব্যাংকটার সাথে যদি আপনি একটা দুর্বল ব্যাংকে মার্জ করে দেন, তো ওই দুর্বল ব্যাংকের দায়গুলা কি এজ এ শেয়ার হোল্ডার আমাকে নিতে হচ্ছে কিনা? তো এই জিনিসটা আসলে, বা এখানে আমি না, আসলে এখানে আমার মনে হয় আপনি যেটা পড়েছেন একটু একটু মিস ইনফরমেশন এখানে আছে। আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা বলেছি আমরা মার্জ করব, এটা কি ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংকের মার্জ হবে কিনা এটা আমরা বলি নাই। এবং যখন 2024 সালের দিকে আপনার বাংলাদেশে প্রথম মার্জের কথা শুরু হলো এবং বললো যে ভালো ব্যাংক খারাপ ব্যাংক মার্জ করবে, আমি মনে হয় সরাসরি লিঙ্কডইনে আমি এটার এগেনস্টে লিখেছি। সো আমি এই ভুলটা করতে রাজি না। বাট মার্জ করা যায়। আপনি ধরেন ব্র্যাক ব্যাংকের সাথে আপনার চাইলেও তো মানে আইএফআইসি ব্যাংকে আপনি কিন্তু মার্জ করতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে যেটা করতে হবে, যেমন আমাদের যেই মানে আপনারা যদি ব্যাংকিং রেজুলেশনটা দেখেন যে এটা 5টা ব্যাংক আপনার মার্জ হয়েছে, ওইখানে দেখবেন যে গভর্নমেন্ট কিন্তু বড় একটা সাপোর্ট দিয়েছে। কারণ এই ব্যাংকগুলোর একটা বড় লায়াবিলিটি আছে, কিন্তু ওইরকম কিন্তু অ্যাসেট নাই। ব্যাংকের লায়াবিলিটি হচ্ছে আপনার ডিপোজিট, আর ব্যাংকের অ্যাসেট হচ্ছে তার লোন। সো যেই লোন গুলো ব্যাংক গুলো দিয়েছে অ্যাসালমকে বা সালমান এফ রহমানকে, ওইগুলো তো তারা ব্যাক পাবে না, ওটা তো গভর্নমেন্ট এনশিওর করেছে। সো ওইটার এগেনস্টে একটা বড় কিন্তু একটা সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা আপনার ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে 10,000 কোটি টাকা। গভর্নমেন্ট হচ্ছে আপনার নিজ থেকে 10,000 কোটি টাকা দিয়েছে, এডিবি থেকে কিছুটা হচ্ছে আপনার সাপোর্ট নিয়েছে। সো এইভাবে কিন্তু একটা প্যাকেজ করে দিয়েছে। সো আমার যদি আইএফআইসি ব্যাংকে নিতে হয় বা আমার যদি ন্যাশনাল ব্যাংকে নিতে হয়, আমি ডেফিনেটলি তার লায়াবিলিটিটাই শুধু নিব না, আমি তার অ্যাসেটটা নিব। এখানে অ্যাসেট লায়াবিলিটির মধ্যে যদি কোনো ডিফারেন্সেস থাকে, তাহলে ওই ডিফারেন্সেসটা গভর্নমেন্টকে আমাকে দিতে হবে। আদারওয়াইজ কেন আমি এরকম একটা বাজে ব্যাংকে নিব আমার পোর্টফোলিওতে? এটা একটা ওয়ে হতে পারে। সবচেয়ে বেস্ট ওয়ে আউট যেটা হয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি করেছে, যেটা 5টা পচা ব্যাংকে মিলে একটা ভালো একটা ব্যাংক করেছে, যেটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আমরা আশা করি যেই ভাবে এটাকে সাজানো হয়েছে, সেই একইভাবে যদি সাজানো যায় ভবিষ্যতে, তাহলে এই ব্যাংকগুলো
আলটিমেটলি বেটার করবে। কিন্তু সবশেষে আমরা যেটা বলতে চাই, যেই টাকাটা চুরি হয়ে গেছে, যে টাকাটা পাচার হয়ে গেছে, এই টাকাটা তো আর দেশে ব্যাক করা যাবে না, এবং ডিপোজিটরদের কিন্তু এইটার একটা বড় ইম্প্যাক্ট নিতে হবে। এই জন্য আপনি আমাদের যদি আমাদের ম্যানিফেস্টোতে যান, আমরা বলেছি যে আমরা প্রাইমারি এডুকেশন থেকে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইন্টিগ্রেট করব। কারণ কি, আপনি দেখেন বাংলাদেশের মানুষ জানে না কোথায় টাকা রাখতে হবে, কোন ব্যাংক ভালো ব্যাংক, কোন ব্যাংক খারাপ ব্যাংক, কোন মিউচুয়াল ফান্ড ভালো, কোন মিউচুয়াল ফান্ড খারাপ। ইভেন মিউচুয়াল ফান্ড জিনিসটাকে এটাই তো জানে না। আমরা যারা অ্যাসেট ম্যানেজমেন্টে আছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম, যে ইন্ডিয়ার একটা ছোট বাচ্চাও জানে মিউচুয়াল ফান্ড সাহিয়ে, বাট বাংলাদেশের ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও জানে না মিউচুয়াল ফান্ড কি। তো এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাবটা, এটা আমরা দূর করতে চাই, এবং আমরা প্রাইমারি এডুকেশন থেকে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসিটা নিয়ে আসতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ কান্ট্রি লাইক আস, যেখানে আপনি দেখবেন যে ডেস্টিনির মতো কোনো গ্রুপ এসে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, এহসান গ্রুপের মতো গ্রুপ এসে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন বইফোর ই কমার্স এসে ইভেলি বা এই টাইপের এসে টাকা নিয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের হচ্ছে আপনার আর লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো এই জিনিসটাকে আমাদের ডেভেলপ করতে হবে। সো তাহলেই আলটিমেটলি বাংলাদেশের মানুষ এটার বেনিফিট পাবে। জি ধন্যবাদ। আমি আশা করি যে মানে আমার হয়তো একটা আই থিংক যে একটা পার্ট আমি মিস করে গেছি, যে সবল ব্যাংক দুর্বল ব্যাংকের ব্যাপারটা আপনি ব্যাপারটা ক্লিয়ার করেছেন, সেটার জন্য আপনাকে একটা স্পেশালি ধন্যবাদ। তো এবার আমরা যদি আসি এক্সপোর্টের পার্টটাতে, আমরা দেখেছি যে আপনাদের ইশতিহারে আপনারা এক্সপোর্টটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখানে আমার স্পেসিফিক্যালি যদি বলি ফার্মা সেক্টর নিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে ফার্মা সেক্টর তো অবশ্যই রপ্তানিতে একটা ভালো সম্ভাবনাময় সেক্টর, বা দেশের মার্কেটে এখন এক্সপান্ড করার মতো অনেক সুবিধার বা সুযোগ রয়েছে। তো আমরা এলডিসি তে গ্রাজুয়েশন হয়তো বা হয়ে যাবে আমাদের। সো এরপরে এই যে প্যাটেন্ট বা ট্রেড সুবিধা যখন হারাবে ফার্মা সেক্টর, তখন আপনারা এই খাতকে কিভাবে প্রতিযোগিতামূলক রাখবেন এক্সপোর্টের ক্ষেত্রে? না দেখেন, এখানে একটা ভুল আইডিয়া আছে। আমাদের বাংলাদেশে কিন্তু 2034 সাল পর্যন্ত ট্রিপস এগ্রিমেন্ট সাইন করা আছে, আপনারা জানেন হয়তো বা। সো 2034 সাল পর্যন্ত কিন্তু আমাদের ওই রকম বড় প্রবলেম হবে না ইন ফার্মাসিউটিক্যাল সেক্টর, কারণ আমরা যে জেনেরিক ওষুধগুলো এখন কনজিউম করতেছি, এগুলো আমরা কনজিউম করতে পারবো। প্যাটেন্টেড ওষুধগুলো হয়তো বা আমাদের তখন 2034 সালের পরে আমরা পাবো না। সো বাই দিস টাইম মানে আমরা কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের সাথে কিন্তু এপিআইটাও রেখেছি, আপনারা দেখেছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস যে ইন্ডাস্ট্রিটা, ওইটা ডেফিনেটলি ডেভেলপ করতে হবে। এইটা কিন্তু লাস্ট গভর্নমেন্ট অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আপনারা জানেন মুন্সিগঞ্জের গজারিয়াতে একটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট করার মতো কিন্তু একটা পার্কও করা হয়েছে, এপিআই পার্ক। কিন্তু আনফরচুনেট, হ্যাঁ, এবং ওইখানে কিন্তু 3-4টা কোম্পানি ভালো ইনভেস্টমেন্টও করেছে, যেমন হেলথ কেয়ার করেছে, তারপর হচ্ছে আপনার ইবনে সিনা করেছে, অ্যাকমি ল্যাব করেছে। কিন্তু ওই যে আমাদের একটা প্রবলেম যেটা, যে আমরা অনেক বেশি বলি যে আমরা ইপিজেড করব, কিন্তু এখানে পাওয়ার থাকে না, ইউটিলিটিস থাকে না। সো আমাদের কিন্তু আপনারা দেখবেন যে আমরা বলেছি যে আমাদের এখানে যে কোম্পানিগুলো আসবে ওদেরকে আমরা এটা ফরেন কোম্পানি আসলে আমরা 48 মাস থেকে এখন 18 মাসে নিয়ে আসবো তাদেরকে ফুল সার্ভিসটা দিতে। কারণ আমার যদি একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হয়, প্রথম আমাকে ইউটিলিটি দিতে হবে। দ্যাটস দ্য প্রায়োরিটি অফ এনি গভর্নমেন্ট। সো আমরা আগে ইউটিলিটিটা এনশিওর করব, তারপর আমরা ইনভেস্টমেন্টকে নিয়ে আসবো। সো আমাদের ডেফিনেটলি টার্গেট থাকবে এপিআই কে একটা বড় ধরনের বেনিফিট দেওয়ার, এপিআই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার, এবং এপিআই ইন্ডাস্ট্রির এখন যে ইউটিলিটি প্রবলেমটা আছে এটা সলভ করার। জি ধন্যবাদ। আর ভাই এখানে আমার জাস্ট এবং পার্সোনাল এপিআইটাই যদি আমরা ডেভেলপ করতে পারি, আমাদের 2034 সালের পরে যে চ্যালেঞ্জটা আসার কথা, উই থিঙ্ক এটা আসবে না। কারণ আমরা বিশ্বাস করি ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্কয়ার, রানাটা, ইনসেপ্টা, হেলথ কেয়ার, অ্যারিস্টো ফার্মা বা আরো যারা আছেন সবাই এখানে ইনভেস্ট করবেন। এবং অলরেডি কিন্তু স্কয়ার বা বেক্স ফার্মা ওরা কিন্তু কিছু এপিআই প্রডিউস করছে লোকালি, বা ইনসেপ্টাও প্রডিউস করছে। তো আমরা বিশ্বাস করি যে সামনের 5-7 বছরে আলটিমেটলি সবাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে ইন টার্মস অফ এপিআই প্রোডাকশন। যে আমরা আসলে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যে এরকম একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, স্পেশালি এই যে আপনি যে কোম্পানিগুলোর নাম বললেন, স্কয়ার ফার্মা থেকে শুরু করে সবাই চেষ্টা করতেছে। যাই হোক ভাই, আমি যে পার্সোনাল কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, যে আমাদের এইখানে মানে লোকাল মার্কেটে শ্রমের মূল্য তুলনামূলকভাবে গ্লোবালি অনেক কম, এরপরও কেন গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য পণ্য আমরা বড় পরিসরে উৎপাদন এবং রপ্তানি করতে পারি না? এটা কি জাস্ট এক্সপার্টিজের অভাব নাকি? আর যদি সেটাই হয় তাহলে আপনারা এই জায়গায় কিভাবে কাজ করবেন? না, এখানে এক্সপার্টাইজের অভাব থেকে বড় প্রবলেম হচ্ছে গভর্নমেন্টের সাপোর্টের অভাব ছিল, এবং ভুল পরিকল্পনার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই।
আর আপনি যদি 2007-8 সালের দিকে দেখেন, ভিয়েতনামের এক্সপোর্ট ছিল অ্যারাউন্ড 28 to 30 বিলিয়ন ডলার, আর বাংলাদেশের এক্সপোর্ট ছিল 10 to 12 বিলিয়ন ডলার। বাংলাদেশের এক্সপোর্ট লাস্ট ইয়ার হচ্ছে 44 বিলিয়ন ডলার, আর ভিয়েতনামের এক্সপোর্ট হচ্ছে 390 বিলিয়ন ডলার। তো কোথায় আমরা, কোথায় ওরা? পৃথিবীতে ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে কাউ হাইড প্রডিউসার হচ্ছে আমরা। আমরা এখন আমাদের 2007-8 সালের দিকে আমাদের 0.5 বিলিয়ন ডলারের মতো ফুটওয়্যার এক্সপোর্ট ছিল, এখন আমাদের এটা অ্যারাউন্ড 1.5 to 2 বিলিয়ন ডলার হয়। ভিয়েতনামের 2006-7 সালের দিকে 2 বিলিয়ন ডলার এক্সপোর্ট ছিল ফুটওয়্যারে, এখন তারা 22 to 24 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে পার ইয়ার ইন ফুটওয়্যার অনলি। সো দেখেন, আমরা যে সেগমেন্টটাকে নজর দিলাম না, বা আমরা যে সেগমেন্টটাকে ভুল একটা পরিকল্পনা করে নষ্ট করে দিলাম, ভিয়েতনাম কিন্তু এখানে অনেক এগিয়ে গিয়েছে। সো আমরা যদি চাই, আমাদের কিন্তু লেবার মানে আমাদের অপশন নাই, অনেস্টলি আমাদের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে যেতেই হবে। সো ফুটওয়্যার ক্যান বি অ্যান অপশন, ফুটওয়্যারে কিন্তু আমাদের এক্সপোর্ট পটেনশিয়াল আছে, এন্ড ফুটওয়্যারটাকে যদি আমরা প্রায়োরিটিতে, এখানে কিন্তু আরো 10-15 বিলিয়ন ডলার এডিশনাল এক্সপোর্ট নিয়ে আসা যায়। সো আপনি দেখবেন যে এনসিপির পক্ষ থেকে আমরা 10টা সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এবং এই সেক্টরগুলোকে যদি আমরা প্ল্যান করে উইথ দ্য ইন্ডাস্ট্রি আমরা বসে ডিটারমাইন করতে পারি, আই গেস এখানে আমাদের এক্সপোর্ট বাড়ানো সম্ভব। এন্ড আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে আমাদের মানে এত কম মূল্যের শ্রমিক হওয়ার পরেও কেন আমরা এটা পারলাম না, আমরা বিশ্বাস করি এটা আমরা পারবো, বাট এট দ্য সেম টাইম আমাদের আর অটোমেশন যেটা হচ্ছে এআই এর কারণে, ওইটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ইভেন আরএমজি সেক্টরে কিন্তু এখন অনেক অটোমেশন হচ্ছে। আমি গত কিছুদিন আগে একটা আরএমজি ফ্যাক্টরি ভিজিট করেছিলাম, সেখানে আমি দেখেছি অটোমেটেড ওয়্যার হাউস। প্রিভিয়াসলি ওইখানে 350 মানুষ কাজ করতো, এখন মাত্র 2 জন মানুষ কাজ করে। সো এই যে অটোমেশন হচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রিতে, এটার তো একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ভবিষ্যতে থাকবে। সো সবকিছু মিলিয়ে কিন্তু একটা বড় ধরনের পরিকল্পনা যদি না হয়, এবং একটা সমন্বিত পরিকল্পনা যদি না হয়, তাহলে বাংলাদেশের জন্য এটা খুবই বিপদ। আপনি যদি মনে করেন বাংলাদেশ ইজ ভেরি সিম্পল টু অপারেট, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইজ এ ডিফল্ট টাইপ কান্ট্রি। আপনাকে এটা অ্যাকনলেজ করতে হবে। আপনার 35% প্লাস হচ্ছে নন পারফর্মিং লোন, আপনার অ্যারাউন্ড 45% ডিস্ট্রেস অ্যাসেট। সো ম্যানেজিং দিস কান্ট্রি ইজ নট দ্যাট ইজি অনেস্টলি। হ্যাঁ, সো যেটা আমরা দেখেছি, একজন নোবেল লরিয়েট, একজন ইকোনমিস্ট আমাদের দেশ চালাতে কিন্তু হিমশিম খেয়েছে, এমন ফিউচার গভর্নমেন্ট যে এটা পারবে এটার কোনো গ্যারান্টি কোনো নাই। তো এখানে যদি আমরা সমন্বিতভাবে পরিকল্পনা না করতে পারি, এবং আমাদের যদি আমরা পাবলিক সার্ভিস যারা করেন তাদেরকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, এবং তাদেরকে যদি আমাদের গভর্নমেন্টের জন্য কাজ না করাতে পারি, তাহলে এই দেশের জন্য মানে সামনে খুব বাজে ভবিষ্যৎ ওয়েট করছে। জি, ধন্যবাদ। আপনি খুব ভালোভাবে বলেছেন। আমি জাস্ট একটা পার্ট আপনার অ্যাটেনশন সিক করতে চাই, এটা হয়তো আমি কিছু জানতে চাইবো না, সেটা হলো যে আপনি আপনি অলরেডি অ্যাকনলেজ করেছেন ব্যাপারটা যে একটা সেক্টরে বা একটা ফ্যাক্টরিতে 300 থেকে 350 থেকে 2 জনে চলে এসেছে। তো আমরা যদি বাইরের কান্ট্রি, লেটস সে আমরা যদি ইউএস এর কথা বলি, ওদের কিন্তু মানে জায়গা অভাব নেই, ও চাইলে ওর যে কোনো একটা ডেজার্টে একটা ফ্যাক্টরি করে ফেলতে পারবে যদি 2 জন দিয়ে অপারেট করতে পারে। এতদিন পর্যন্ত বাংলাদেশে আসতো জাস্ট কম টাকায় লেবার বা কম টাকায় শ্রম নিতে পারছে, তো এখন তো 2 জন দিয়ে যদি রিপ্লেস করে ফেলতে পারে, এখন হয়তো বা এজ এ নীতি নির্ধারণের জায়গা থেকে আপনাদেরকে এই জিনিসগুলো অবশ্যই খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে। এটার একটা কাউন্টার লজিক আছে, আমি আপনাকে বলি। যেমন কিছু জিনিস আছে যেখানে টেকনোলজি অ্যাডপ্ট করাটা ইজ মোস্ট কস্টলিয়ার দেন হিউম্যান। হ্যাঁ, ধরেন আমাদের এখানে মেইনলি আরএমজি তে কি হয়, সুইং হয়। সো সুইং করানোটা এআই দিয়ে করা বা রোবোটিক্স দিয়ে করা বা আইওটি দিয়ে করাটা যেই পরিমাণ কস্টলিয়ার, আমাদের এখানে মানুষ দিয়ে করা হয়তো কম কস্টলিয়ার। সো এইরকম কিছু কম্পিটিটিভনেস তো ডেফিনেটলি থাকবে, এবং আমাদেরকে কিন্তু ওইভাবেই প্ল্যান করতে হবে। আমাদের লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি গুলোতেই ফোকাস করতে হবে বেশি। এমন ফুড প্রসেসিং এর জন্য আমাদের খুব বেশি কাজ করতে হবে, এগ্রিকালচারের কাজ করতে হবে। সো এই পার্টিকুলার সেক্টর গুলোতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইন দ্য লং রান আমরা এই কান্ট্রিকে বা ইকোনমিকে সাস্টেন করাতে পারবো। জি, অবশ্যই। সো ভাই, এবার আমরা ক্যাপিটাল মার্কেট পার্টটাতে আসি। আমি এই জায়গাটাতে জাস্ট আপনাকে পার্সোনালি একটা ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা খুব বেশি পলিটিক্যাল পার্টির কাছ থেকে ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা শুনতে পাই না, যেটা নিয়ে আমরা এইখানে মার্কেটে যারা ইনভেস্টর আছি, বা আপনি অনেক ইনভেস্টরদের সাথে কাজ করছেন বা করেছেন প্রিভিয়াসলি, তো আপনি জানেন আমাদের একটা ফার্স্টেশন এই জায়গাটাতে আছে। বাট আমরা এখানে আপনার কাছ থেকে বা এনসিপির কাছ থেকে আমরা কিছু কমিটমেন্ট পেয়েছি, যেটা অ্যাটলিস্ট মানে আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।
তো এটা নিয়ে ডিসকাস করব। তবে এই জায়গায় আমি জাস্ট একটু আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমাদের দেশে দেখা যায় যে যারা ট্যাক্স দিচ্ছে, আমি যদি জাস্ট একটা এক্সাম্পল বলি, তাদেরকেই বারবার ইন্সপেকশনের আন্ডারে নিয়ে আসা হয়, যে ট্যাক্স দিচ্ছে না তাকে আনা হচ্ছে না। সেই জায়গায় যদি বলি, আপনি যেহেতু একটা ইশতেহার দিয়েছেন এই রিলেটেড, সেই জন্য হয়তো আমরা আপনাকে কোশ্চেন করতেছি, যে দিচ্ছে না তাকে আমরা কোশ্চেন করতে পারতেছি না। এটা যদিও ইনজাস্টিস, বাট আমি আসলে আমার আর কিছু করার না, নেই। আমরা এই ইনজাস্টিস থেকে দূর করার জন্য আমরা যেটা বলেছি যে আমরা উই উড লাইক টু হ্যাভ আ ডিজিটাল ইকোনমি ইন বাংলাদেশ। সো আমাদের আপনারা দেখবেন যে গ্লোবালি এখন সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, চায়নাতে অপারেট হচ্ছে এবং অনেকগুলো দেশে হচ্ছে, এন্ড ইন ফিউচার সবগুলো দেশ কিন্তু ডিজিটাল কারেন্সিতে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে বিটকয়েনের এখন কিন্তু অনেক পাওয়ার, এথেরিয়ামের অনেক পাওয়ার, বা ক্রিপ্টোকারেন্সি ওভারঅল কিন্তু সারা ওয়ার্ল্ডে কাজ করছে, বাট বাংলাদেশে আনফরচুনেটলি এখনো ক্রিপ্টোকারেন্সিতে আমরা কোনো কাজ করতে পারি নাই। মালয়েশিয়ার মতো ইকোনমি, যেটা আমাদের মতো ইসলামিক ইকোনমি, যেখানে প্রচুর পরিমাণ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ হচ্ছে, আমরা কিন্তু আনফরচুনেটলি অনেক পিছিয়ে আছি। সো আমরা এই পিছিয়ে থাকতে চাই না, আমরা আরো বেটার ওয়েতে চলতে চাই, উইথ বেটার। আমরা কোনো কিছুতেই, কোনো সেগমেন্টেই পৃথিবী থেকে 10-15 বছর আর পিছিয়ে থাকতে চাই না। এই যুগ আর পিছিয়ে থাকার যুগ না। এনসিপি বিশ্বাস করে আমরা বিশ্ব যেদিকে যাচ্ছে আমরা ওই দিকেই যাব, এবং একই সময়ে যাব। আমরা ল্যাগিং ইন্ডিকেটর হব না, আমরা লিডিং অর কনকারেন্ট ইন্ডিকেটর হতে চাই। জি। তো ভাই, আমরা দেখলাম যে আপনারা আপনাদের ইশতেহারে বলেছেন যে আমাদের মার্কেটে যে ক্যাপিটাল মার্কেটের যেই বাজার মূলধন ও জিডিপির অনুপাত, এইটা বর্তমানে যদি আমি জাস্ট নোট করি, সেক্ষেত্রে বর্তমানে 11.7% আশেপাশে রয়েছে। তো এটাকে আপনারা 50% নিতে চান। সো 11.7 to 50, এটা আপনার কাছে কি মনে হয়, এটা কি অ্যাম্বিশিয়াস নাকি অ্যাচিভেবল? অনেস্টলি যদি বলেন, যদি কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা ওভারঅল মার্কেট রেগুলেটর, ফাইন্যান্স মিনিস্টার, বাংলাদেশ ব্যাংক সবাই যদি একসাথে কাজ করে, ইটস ফিজিবল। কিভাবে ফিজিবল? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। 2022 সালের আগে বাংলাদেশের মার্কেট ক্যাপ টু জিডিপি ছিল অ্যারাউন্ড 6%। তো হঠাৎ করে 6%-এর একটা জাম্প কিন্তু এসেছে যখন আমরা ট্রেজারি বন্ডগুলোতে মার্কেটে ট্রেড করতে দিলাম। যদিও এটা খুব থিনলি ট্রেড হচ্ছে বিকজ অফ সাম, এখানেও কিছু ইস্যু আছে, বা যে আপনি যদি বিপিআইডি দিয়ে বা ব্যাংক থেকে যদি ট্রেজারি কিনতে চান, আপনি একদিনে বাইসেল করতে পারেন, বাট আপনি যদি বিওআইডি দিয়ে ট্রেজারি বাইসেল করতে চান, আপনার 2-3 দিন লেগে যাচ্ছে। এখানে অনেকগুলো প্রসেসের প্রবলেম আছে, এই কারণে এখানে ট্রেড হচ্ছে না। বাট আমরা যদি এই প্রবলেমগুলো সলভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে এখন যে এটা আপনার ট্রেজারির মাধ্যমে কিন্তু 6% মার্কেট শেয়ার বা মার্কেট ক্যাপ টু জিডিপি বাড়ানো গিয়েছে। এর বাইরে আমরা যদি আমাদের যে সেভিং সার্টিফিকেট গুলো আছে, আমি সেভিং সার্টিফিকেটের পক্ষে না, আমি চাই যে ট্রেজারি বিল বন্ড থাকলে আর সেভিং সার্টিফিকেটের দরকার নেই, এটা আমার পার্সোনাল ভিউ। বাট যদি থাকেও, ওটাকেও যদি আমরা লিস্টিং করতে পারি একই ইনস্ট্রুমেন্ট, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট ক্যাপ আরো 5% ইজিলি বাড়ানো যায়। সো জাস্ট একটা পলিসি নিয়ে এখান থেকে আপনি 5% বাড়াতে পারবেন। সো যেটা এখন 11-12% আছে, এটাকে আপনি 17-18% নিতে পারেন। এটা হলো জাস্ট একটা স্ট্র্যাটেজি। এর বাইরে দেখেন, আমাদের মার্কেটে এখন পর্যন্ত রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট হয় নাই। পাকিস্তানে আপনি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আছে কত বছর ধরে, শ্রীলঙ্কাতে আছে, ইভেন নেপালেও আছে। বাট ইন্ডিয়ান মার্কেটের সাথে আমি কম্পেয়ার করছি না, ইন্ডিয়ান মার্কেট অনেক বড়। সো আপনি কেন পারবেন না রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টকে নিয়ে আসতে? আপনার কিছু ট্যাক্সেশনের প্রবলেমের কারণে করতে পারছি না। আমরা কেন সুকুক করতে পারবো না? আপনি মালয়েশিয়াতে যান, বাহরাইনে যান, সৌদি আরবে যান, পাকিস্তানে যান, এইসব ইকোনমি চলে সুকুক দিয়ে, কিন্তু আমরা কেন সুকুক করতে পারলাম না? বা আমাদের প্রবলেমটা কোথায়? এই যে সেম, যে আমাদের যখনই অ্যাসেট ব্যাক কিছু আসে, এখানে ট্যাক্সেশনের যে প্রবলেম গুলো এনভিআর সলভ করছে না, বা আমরা বলতে পারছি না, বা আমরা বুঝাতে পারছি না, এই 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 ফেইলিয়ারের কারণে কিন্তু এই মার্কেটটাও ডেভেলপ হচ্ছে না। সো আমি যদি সুকুক মার্কেটটা ডেভেলপ করতে পারি, আমি কিন্তু অটোমেটিক্যালি মার্কেট ক্যাপ বাড়াতে পারবো। আপনি দেখেন বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিটা অলমোস্ট ধ্বংস করে ফেলেছে কিছু মানুষজন, কিন্তু এখানে রেগুলেটর জানেই না কিভাবে ফিক্স করতে হবে। তাহলে কিন্তু আপনার মার্কেট ক্যাপ বাড়বে না, কিন্তু এখান দিয়ে কিন্তু আপনি মার্কেট ক্যাপ বাড়াতে পারেন। ইন্ডিয়ার মার্কেট ক্যাপের একটা বড় অংশ কিন্তু আসে মিউচুয়াল ফান্ড থেকে। আপনি দেখেন বাংলাদেশের মার্কেটের মেজর প্রবলেম হচ্ছে অনেক ভোলাটিলিটি, কারণ এখানে রিটেল বেস মার্কেট। সো আমরা তো রিটেল বেস মার্কেটের উপর দিয়ে আমরা চলতে পারি না। আমাদের যেটা করা দরকার ছিল, আমাদের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মিউচুয়াল ফান্ড, এগুলো দিয়ে আমাদের মার্কেটটাকে ডেভেলপ করা দরকার ছিল। বাট আনফরচুনেটলি যেই মিউচুয়াল ফান্ড বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে রেগুলেটররাও ওইভাবে মনিটর করতে পারে না, এবং রেগুলেটরি দুর্বলতার কারণে তারা অনেক সময় মানুষের টাকা এক্সপ্লয়েট করেছে। সো এই জিনিসগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। সো এই সব বিষয়গুলো যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে আমরা একটা ভালো ক্যাপিটাল মার্কেট দেখতে পারবো। এমন 50% জিডিপি নিয়ে যাওয়া আই গেস ইজ নট এন ইম্পসিবল টাস্ক। আপনি দেখেন পৃথিবীর সব দেশে
লং টার্ম ফাইন্যান্সিং হয় ক্যাপিটাল মার্কেট থেকে। বাংলাদেশে কিন্তু লং টার্ম ফাইন্যান্সিং ক্যাপিটাল মার্কেট থেকে হয় না। কারণ কি, ধরেন আপনার লেটস সে আপনি রেনাটা, আপনার জন্য একটা আপনার জন্য 500 কোটি টাকার একটা প্রজেক্ট ফাইন্যান্স দরকার হবে। আপনি ব্যাংকে গেলে 15 থেকে 20 দিনে অ্যাপ্রুভাল নিয়ে নিচ্ছেন, আপনি ম্যাক্সিমাম 1 মাসে আপনি ফান্ডটা উইথড্র করতে পারছেন। আপনার বাংলাদেশে একটা বন্ডের অ্যাপ্রুভাল নিতে গেলে 6 মাস থেকে 1 বছর লাগে। সো কি পরিমাণ রেগুলেটরি মানে ইনএফিসিয়েন্সি হলে এটা করা যায়, এবং এই ইনএফিসিয়েন্সি নিয়ে কেউ কাজ করছে না। আপনার বাংলাদেশের রেগুলেটরদেরকে বসানো হয়েছে, রেগুলেটররা তো গভর্নমেন্ট থেকে স্যালারি পায়। বাংলাদেশে একটা বন্ড ইস্যু করতে গেলে বিসিকে দিতে হয় 10 পয়সা পার থাউজেন্ডে, মানে 10 পয়সা 100 টাকায় মানে আপনার 10 পয়সা দিতে হয়। সো আপনি যদি 500 কোটি টাকা রেজ করতে চান, রেগুলেটরকে 50 লাখ টাকা দিতে হচ্ছে। সো রেগুলেটররা কি এখানে বিজনেস খুলে বসেছে যে এইটাকে আপনি মানে এত টাকা ওকে দিতে হবে? এমন কেন ওদেরকে 6 মাস সময় লাগবে, কেন 1 বছর সময় লাগবে? এটা কেন এক মাসে অ্যাপ্রুভালটা দেওয়া যায় না? এই যে প্রবলেমটা রয়েছে, এগুলো কিন্তু সলভ করা অনেক কঠিন কাজ না। জাস্ট আপনি এখন অটোমেশন করেন, আমি আপনাকে 15 দিনের মধ্যে ক্রেডিট অ্যানালাইসিস করে আমি আপনার বন্ডের অ্যাপ্রুভাল দিতে পারি। আপনি যদি ভালো ক্লায়েন্ট হন, আমি আপনাকে বন্ডের অ্যাপ্রুভাল দিব, আপনার খারাপ হলে দিব না, আপনার ক্রেডিট রেটিং এর উপর বেস করে আমি দিব। ক্রেডিট রেটিং যদি বাজে পারফর্ম করে তাকে আমি ফাইন করব, আমি অডিটরের রিপোর্ট দেখে আমি দিব। অডিটর বাজে পারফর্ম করলে অডিটরকে আমি প্যানালাইজ করব। সো খুব ইজি মার্কেট ডেভেলপমেন্ট করা। বাট আই গেস যে যারা বাংলাদেশের রেগুলেটর হয়, তাদের আইদার ওভারসাইট থাকে না, অথবা তারা মার্কেট বুঝে না, অথবা তারা মানে ওই যে গভর্নমেন্টের যে ব্যুরোক্রেসি আছে ওটাতে পড়ে যায়, এই জন্য আর কাজ করতে পারে না। বাট এটা সলভ করা খুব ইজি। আমি বিশ্বাস করি 50% না, যদি কোনো গভর্নমেন্ট ফোকাস থেকে কাজ করতে চায়, এটা 50%-এর উপরে নিয়ে যাওয়া সম্ভব। আপনি ইন্ডিয়ার মার্কেট দেখেন, জিডিপির 100%-এরও বেশি কিন্তু তাদের মার্কেট ক্যাপ। সো আমরা কেন 50-এ যেতে পারবো না? ইন্ডিয়ার মানুষের সাথে তো আমাদের অত বেশি ডিফারেন্স নাই। জি, অবশ্যই। আর ভাই আমি এই জায়গায় আপনি বেশ কিছু জিনিস কভার করেছেন, যেটা আমি বললাম ভিডিওর শুরুতেই, আমাদের অডিয়েন্সরা হয়তো অনেকে দেখেছেন। আমি একটা পাবলিক পোস্ট দিয়েছিলাম যেখানে কিছু জিনিস চেয়েছিলাম নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের কাছ থেকে। তো এর মধ্যে একটা ছিল এই যে ডেরিভেটিভ বা কমোডিটি মার্কেট, প্লাস ইন্ট্রাডে নেটিং, শর্ট সেলিং। আমি আপনাদের ইশতেহারে দেখেছি যে এই জিনিসগুলো আপনারা নিয়ে আসতে চাচ্ছেন, এবং একই সাথে বন্ড বা এই যে মিউচুয়াল ফান্ডের জায়গাটাতে আমরা বলেছি একটা স্বচ্ছতার দরকার। আমরা মার্কেটে কখনো চাই না ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটে প্রাইস ধরে রাখা হোক। আমরা চাই মার্কেটটা স্বাধীন থাকুক, আমার ইকুইটি কমে যাক, বাট সেটাকে কমতে দেওয়া হোক। কারণ আমার যখন অ্যাসেটের দরকার, আমি দেখতে পাচ্ছি যে আমি টাকা তুলতে পারতেছি না, সেই যে একটা ট্রমাতে আমি পড়ে যাচ্ছি। তো এই ট্রমা থেকে তো আমার বের হওয়া দরকার। না, দিস হ্যাজ টু বি স্টপ। কোন ধরনের মার্কেট ইজ এ মার্কেট, ইট শুড নট, মানে এটা কেন ফ্লোর আসবে? মার্কেটে একটা শেয়ারের প্রাইস 5 টাকা হবে না 100 টাকা হবে, এটা রেগুলেটরের মাথা ব্যথার উচিত না। যদি মানুষ মনে করে যে এটা 100 টাকা যাওয়ার যোগ্য, যদি এখানে গ্যামলিং না হয়, যদি এখানে আপনার যদি কোনো ধরনের আপনার ধরেন ইনসাইডার ট্রেডিং না হয়, তাহলে তো এটা অ্যালাউড হওয়া উচিত। লেটস সে একটা কোম্পানি ভালো পারফর্ম করলো, সে 100 টাকা প্রাইসে চলে গেল, আবার নেক্সট ইয়ার খারাপ করলো, সে 10 টাকা প্রাইসে আসতেই পারে। ইকোনমি ভালো হলে মার্কেট বাড়বে, ইকোনমি খারাপ হলে মার্কেট পড়বে, পলিটিক্যাল টার্মোইল থাকলে মার্কেট পড়বে, পলিটিক্যাল স্টেবিলিটি আসলে মার্কেট বাড়বে। দিস আর গ্লোবাল ফিনোমেনন, কেন আপনি এখানে আটকাতে যাবেন? সেটাই, মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে মাথা ব্যথার জন্য মাথাই কেটে ফেলা, যে আমার মার্কেটে ভোলাটিলিটি থাকবে এই সেজন্য জন্য আমি বললাম যে বাংলাদেশের রেগুলেটরদের স্টুপিডিটি এন্ড তাদের ইনএফিসিয়েন্সি এন্ড মার্কেট না জানার যেই প্রবলেমটা, এই প্রবলেমটাই আমাদের দেশে সবচেয়ে একুয়েট হয়ে দাঁড়ায়। আশা করি এই ব্যাপারগুলো আপনারা সলভ করবেন। আর এছাড়াও ইনশাআল্লাহ। বিনিয়োগকারীদের যেই দীর্ঘদিনের একটা চাওয়া যে ইন্ট্রাডে নেটিং, ইভেন যেটা অনেক আগে ছিল, আমি যদিও তখন মার্কেটে আসলে এইভাবে কানেক্টেড ছিলাম না, বাট অনেক আগে ছিল, সেটা টেকনোলজি এখন আপডেট হয়েছে। ইন্ট্রাডে নেটিং হয়তো এখন আরো ইজিলি নিয়ে আসা যাবে। ইনসাইডার নেটিং তো গ্লোবাল ফিনোমেনন, এটা কেন বাংলাদেশে সম্ভব না? আপনি কেন এগুলাকে দিবেন না? এটা তো হইতে পারে না। শর্ট সেলিং সারা ওয়ার্ল্ডে হয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনারা দেখেছেন 2021-22 সালের দিকে বেক্সিমকো লিমিটেড নামে একটা কোম্পানির প্রাইস 10 টাকা 12 টাকা থেকে 160 টাকা পর্যন্ত গিয়েছিল। তো দেখেন এখন এইটা 110 টাকায় ফ্লোর দিয়ে রাখতে হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আপনার শর্ট সেলিং নাই। আপনি যদি শর্ট সেলিং থাকতো, তখন অনেক ইনভেস্টর ইনক্লুডিং মি, আমি হয়তো বা কি করতাম, এটাকে শর্ট সেল করতাম। কিন্তু আমি তো ভাইয়া এটা পারি নাই, বিকজ এখানে শর্ট সেল ছিল না। তো এইভাবে একটা মার্কেটকে ইনএফিশিয়েন্ট করা হয়। শর্ট সেলিং যখন থাকবে, একটা মার্কেট অটোমেটিক্যালি এফিশিয়েন্ট হয়ে যাবে। জি,
আচ্ছা, আমরা জাস্ট একটা পার্টি যেটা নিয়ে এটাও ইনভেস্টরদের অনেক দিনের চাওয়া, সেটা হলো যে সরকারি প্রতিষ্ঠান বা বড় এমএনসি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা। কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আমাদের পোর্টফোলিও হয়তো অনেক ছোট, বাট আমরা চাই যে ফরেন ইনভেস্টররা এখানে আসুক। তো তাদের বড় পোর্টফোলিও নিয়ে এখানে আসলে 10টা কোম্পানিও তারা সিলেক্ট করতে পারে না যেটাতে সে ইনভেস্ট করতে পারবে। কারণ এখানে আসলে খুব ভালো এমএনসি নাই, ভালো কোম্পানিগুলো লিস্টেড নাই। তো আপনারা আপনাদের ইশতেহারে বলেছেন যে ইনসেনটিভ বা প্রণোদনা দেওয়ার মাধ্যমে ভালো মাল্টিন্যাশনাল এবং বড় কর্পোরেট কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করবেন। কিন্তু আমরা এখানে দেখেছি যে অতীতে ট্যাক্স রেট কমানোর সুবিধা দিয়ে অনেক বড় কোম্পানিকে আনা যায় নাই। তো আপনারা আসলে কি প্রচলিত সুযোগ সুবিধার বাইরে আর নতুন কি ইনসেনটিভ দেওয়ার পরিকল্পনা না, করছেন? এখানে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি। সো আমরা দেখেন, আমরা যখন আমাদের ম্যানিফেস্টোটা দিয়েছি, আমরা শুরু করেছি ট্যাক্স রিফর্ম দিয়ে। সো আমরা বলেছি যে ডিজিটালাইজ করা হবে সবকিছুকেই। তো আমরা যদি ক্যাশ বেস ট্রানজাকশন কমাতে পারি, তাহলে অনেক কোম্পানির জন্য 5% ট্যাক্স ইনসেন্টিভ ইজ এ হিউজ ইনসেন্টিভ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেগুলো টার্ন ওভার বা রেভিনিউ 2,000 কোটি টাকা, বাট এর মধ্যে 1,000 কোটি টাকা তার টার্ন ওভার হচ্ছে ক্যাশ বেস টার্ন ওভার। সো ও অ্যাকচুয়ালি 1,000 কোটি টাকা টার্ন ওভারই দেখাচ্ছে এবং সে ট্যাক্স দিচ্ছে 27.5%। সো ধরেন আপনার 1,000 কোটি টাকা সেল হলো, আপনার 10 কোটি টাকা নেট প্রফিট আফটার ট্যাক্স হলো, এবং আপনি 27.5% ট্যাক্স দিচ্ছেন। দ্যাট মিনস আপনি 2,75,00,000 টাকা ট্যাক্স দিচ্ছেন। কিন্তু অরিজিনালি তো আপনার কত রেভিনিউ হয়েছিল? 2,000 কোটি টাকা। সো 2,000 কোটি টাকার মধ্যে আপনার 100 কোটি টাকা নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল। আপনি যদি 20%ও ট্যাক্স দিতে চান, তাহলে আপনাকে 20 কোটি টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে কোন কোম্পানি এখানে লিস্টেড হতে আসবে যেখানে 20 কোটি টাকা ট্যাক্স দিতে হবে, আর আমি নন লিস্টেড থাকলে আমি মাত্র 1.5 কোটি টাকা ট্যাক্স দিব? সো প্রবলেমটা রয়ে গিয়েছে হলো আমাদের মেইনলি হচ্ছে ক্যাশ বেস ট্রানজাকশন। সো এইটাকে যদি আমরা সলভ করে দিতে পারি, তখন দেখবেন অটোমেটিক্যালি 5% ইনসেন্টিভ ইজ হিউজ ইনসেন্টিভ ফর আ কোম্পানি টু বি লিস্টেড ইন দ্য মার্কেট। সো এই প্রবলেমটা সলভ হবে। আমরা কি বলছি যে আমরা সরকারি কোম্পানিগুলোকে মার্কেটে লিস্ট করতে চাই। এখন দেখেন বাংলাদেশের সরকারের ফাইন্যান্সিং কিভাবে হয়। বাংলাদেশে দেখবেন বাজেটের 15% টাকা চলে যায় শুধু ইন্টারেস্ট পেমেন্ট করতে। অথচ গভর্নমেন্ট কিন্তু কি করতে পারতো, তার ভালো কোম্পানিগুলোকে লিস্টিং করে, প্রফিটেবল কোম্পানিগুলোকে লিস্টিং করে সে কিন্তু টাকা নিয়ে যেতে পারতো মার্কেট থেকে। সো দেখেন, আপনি কিন্তু একটা ডেট বেস বাজেট থেকে আপনি ইকুইটি বেস বাজেটে আসতে পারতেন, কিন্তু বাংলাদেশের রেগুলেটরদের মাথায় এগুলো থাকে না অনেস্টলি, বা গভর্নমেন্ট গুলো ওইভাবে চিন্তা করে না। সো এনসিপি এখানে এই স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছে যে আমরা গভর্নমেন্ট ফান্ডিংটা ইকুইটি বেসড করতে চাই ডেটের পাশাপাশি। এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখেন, বাংলাদেশে গভর্নমেন্ট কোম্পানিগুলো লিস্টেড হলো একটা বড় প্রবলেম থাকে যে এই কোম্পানিগুলো কোথায় ইনভেস্ট করে বা কর্পোরেট গভর্নেন্স কিরকম হবে এগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনি পদ্মা মেঘনা যমুনা দেখবেন যে এই কোম্পানিগুলো ইনভেস্ট করেছে ইউনিয়ন ব্যাংকে, গ্লোবাল ইসলামী ব্যাংকে, আজকে ওরা টাকা পাচ্ছে না, ওইগুলোর এগেনস্টে ইকুইটি পাচ্ছে বা শেয়ার পাচ্ছে, যে শেয়ার কবে বিক্রি করতে পারবে আমরা জানি না। সো আমরা বলছি যে একটা গভর্নমেন্ট কোম্পানি যদি এক্সেস টাকা থাকে, সে কেন আপনার আর মানে বাজে ব্যাংকে টাকা রাখবে? ব্যাংকে টাকা রাখবে কেন? গভর্নমেন্ট যে এত ট্রেজারি বন্ড ইস্যু করছে, গভর্নমেন্টের ফান্ডিং দরকার হচ্ছে, তো গভর্নমেন্টের ফান্ডিং এই তো ওরা ফান্ড দিতে পারে, কেন তারা রিস্কি ইনভেস্টমেন্টে যাবে? এই জন্য এনসিপি দেখবেন তাদের ম্যানিফেস্টোতে বা আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই পয়েন্টও এনেছি যে গভর্নমেন্টের কোম্পানিগুলোর ফান্ড ইউটিলাইজেশনের জন্য একটা সেপারেট বডি থাকবে এবং তারা শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারবে এবং অ্যাট বেস্ট তারা ট্রিপল এ রেটেড কোন কোম্পানির শেয়ার বা বন্ডে ইনভেস্ট করতে পারবে। তখন দেখবেন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। জি, ধন্যবাদ। আর এখানে ভাই আরেকটা জাস্ট সম্পূরক প্রশ্ন যদি করি যে এই যে বর্তমানে মার্কেটে যে ট্যাক্স গ্যাপটা রয়েছে সেটা 5% এর মতো, মানে লিস্টেড আর নন লিস্টেড কোম্পানির মধ্যে, তো আপনার কি এটাকে বাড়ানোর কোনো পরিকল্পনা না, আছে আমরা কিনা? এটাকে বাড়াবো না, বাট আমরা যেটা আবারও বলছি, আমরা এনশিওর করতে যাচ্ছি ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যাতে অটোমেটিক্যালি কি হয় যে ট্যাক্স ডিফারেন্সিয়েটটা অনেক মানে 5%ও যাতে আপনার কাছে অনেক বড় মনে হয়, তখন আপনি অটোমেটিক্যালি এখানে মার্কেটে আসবেন। এর বাইরে দেখবেন আপনার অনেক দেশে কিন্তু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিকে ফোর্স করা হয়, এবং আমরা দেখেছি যে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কিন্তু গভর্নমেন্টের শেয়ার থাকে। আপনারা জানেন ইউনিলিভারের কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের 40% শেয়ার আছে। তো ইউনিলিভারকে যদি গভর্নমেন্টের পোর্শনটা আমরা লিস্টেড করি, তাহলেও তো এটা লিস্টিং হয়ে যায়, ঠিক না? তো আমরা ওইভাবেও জিনিসটাকে চিন্তা করবো ডেফিনেটলি। এখানে আমরা দেখেছি যে অনেকগুলো মাল্টিন্যাশনাল, অ্যারাউন্ড 26টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে গভর্নমেন্টের আপনার শেয়ার আছে, তো ওইগুলোও তো আমরা লিস্টিং করতে পারি। সো এখানে একটা ভালো গভর্নমেন্ট, একটা ট্রাস্টওয়ার্দি গভর্নমেন্ট, একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আসলে অটোমেটিক্যালি এই কোম্পানিগুলোকে লিস্টিং করা যাবে। এটা গভর্নমেন্টের ইচ্ছার উপর ডিপেন্ড করবে।
আচ্ছা ভাই, মাল্টিন্যাশনাল কোম্পানির কথা যেহেতু বলতেছি, তো এখানে বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানি গুলাই চায় যে তাদের যে লভ্যাংশ বা যে প্রফিটটা তারা বছর শেষে করলো এটা সহজে যাতে নিজ দেশে তারা পাঠাতে পারে, এটার একটা নিশ্চয়তা তারা চায়। আমরা দেখেছি যে ডলার সংকটের কারণে লাস্ট কয়েক বছরে লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা কিন্তু এই টাকাটা নিতে পারে নাই। তো সব মিলে লিস্টেড কোম্পানিগুলোর জন্য অ্যাটলিস্ট আপনারা কোনো মানে তাদেরকে কোনো কি বলা যায়, লাইক সুবিধা দিবেন কিনা, বা বিশেষ কোনো সুবিধা বা সহজ করে দিবেন কিনা তাদের জন্য, যে যাতে তারা তাদের প্রফিটটা তাদের নিজ দেশে নিয়ে যেতে পারে? না, এখানে আমি আবারও ডিসএগ্রি করতে চাই একটু, যে বাংলাদেশে শুধুমাত্র 2023 সাল এবং 24 সালের একটা সার্টেন পিরিয়ড টাইম পর্যন্ত কোনো ফরেন কোম্পানিগুলো ডিভিডেন্ড নিতে পারে নাই। এর বাইরে আপনি দেখবেন জিপি কিন্তু কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, তার অলমোস্ট ইপিএস এর সমান, পে আউট 100%। আপনি দেখবেন যে বিএটির পে আউট অনেক হাই, মেরিকোর পে আউট অনেক হাই, বার্জারের পে আউট অনেক হাই। সো ওরা কিন্তু ওদের টাকা নিয়ে যাচ্ছে, ওই রকম প্রবলেম হয় নাই। এই প্রবলেমটা একটা খুবই শর্ট টার্ম প্রবলেম ছিল। অ্যান্ড আমরা বলি যে আমরা যে ফরেন ইনভেস্টররা যেই ইনভেস্টই করুক, এফডিআই কে বাংলাদেশে আনতে হলে আমাদেরকে ডেফিনেটলি তারা যাতে তাদের ইনভেস্টমেন্টটা নিয়ে যেতে পারে ওইরকম একটা ভালো অপশন দিতে হবে। এটা আমরা খুব সহজ করে দিব, আমরা এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করব না। এটা আমাদের এনসিপির ইকোনমিক পার্টে আপনারা দেখবেন যে এই পয়েন্টটাও আছে যে আমরা কারেন্সি স্টেবিলিটি করতে চাই, আমরা ফ্রি ফ্লোট কারেন্সি রাখতে চাই, আমরা মনিটারি অনেক বেশি ইন্টারভেনশন করতে চাই না, কোনো ধরনের ইন্টারভেনশনই করতে চাই না, আমরা 9/6 দেখতে চাই না, আমরা হচ্ছে আপনার ডেটা ম্যানিপুলেশন চাই না। সো এই সবগুলো তো রুল অফ ল এর সাথে কানেক্টেড। আমরা সেন্ট্রাল ব্যাংকে 100% অটোনমি দিতে চাই। সো এই পয়েন্টগুলো যখন এনশিওর হবে, এই প্রবলেমগুলো থাকবে না। সো যেটা সবচেয়ে বড় দরকার সেটা হলো একটা গুড গভর্নমেন্ট এন্ড ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট। জি, যেহেতু আপনি কারেন্সির কথা বললেন, আমি জাস্ট এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনাদের ইশতেহারে ছিল যে আপনারা ডিজিটাল কারেন্সি ট্রেডিং অ্যাড করতে চাচ্ছেন। তো এই জায়গায় আমার একটা কোশ্চেন ছিল, এটাকে আমি খুব ক্লিয়ার আনসার পাই নাই সেখানে। সেটা কি ফরেক্স মার্কেট মিন করতেছেন নাকি ক্রিপ্টো কারেন্সি, আর অথবা ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসলে এনসিপির অবস্থান কি? না, ডেফিনেটলি আমরা একটা সার্টেন লেভেলে ডেফিনেটলি বাংলাদেশে ক্রিপ্টো ট্রানজাকশন হোক, এটা আমরা চাই। এটা স্টেবল কয়েন ফর্মে হতে পারে, এটা বিটকয়েন ফর্মে হতে পারে। দেখেন, আমরা যদি মানে আপনি কি মনে করেন যে বাংলাদেশের কোনো মানুষই বিটকয়েনে ইনভেস্ট করে নাই বা এথারিয়ামে ইনভেস্ট করে নাই? না, ইভেন আমাদের আমি এই যে কমিউনিটিতে লাস্ট অনেকেই আছে যারা ইনভেস্ট করছে। আমি যদি হ্যাঁ, তো একটু সরি থামায় দেই। সো লাস্ট আমরা 2025-এর ডেটাতেও দেখলাম যে টপ 10 মানে বাংলাদেশের নাম কিন্তু চলে আসতেছে টপ 10 এর মধ্যে, যেখানে ইন্ডিয়া কিন্তু মানে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর মধ্যে। তো যেখানে ইন্ডিয়া তো সেম প্রবলেম ছিল যে ওরা ফার্স্টে এটাকে লিগালাইজ করে নাই, পরে ওরা দেখলো যে আচ্ছা আমি ইলিগাল করে রাখলো, ক্রিপ্টোকে তো আটকায় রাখা যাচ্ছে না। তো সামহাও মানুষ এখানে এক্স্যাক্টলি। তো আমাদের পয়েন্ট এখানে অনেস্ট দিলে যে ওদের লাভ আমরা হবে। একটা ফ্রি ইকোনমি চাই, আমরা একটা ফ্রি ইকোনমি চাই, আমরা কোনো ধরনের কোয়ারশন ক্রিয়েট করতে চাই না ইকোনমিতে। এবং আমি আগেই বলেছি যে পৃথিবী যেদিকে যাচ্ছে আমরা ওইদিকে এগিয়ে যাব। আমাদের যে যে জিনিসকে অ্যাডপ্ট করা দরকার আমরা ওইগুলো রেগুলেটরি প্রবলেম গুলো সলভ করে এগুলোকে নিয়ে আসবো। কারণ দেখেন, আপনি যদি ক্রিপ্টোকারেন্সি যেগুলো বাইন্যান্স আর অন্য প্ল্যাটফর্মে মানে আপনার কেনা হচ্ছে, ওইখান থেকে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স লস করছে। বাট ঠিকই কিন্তু আমাদের এখানে ডিভিডেন্ডের উপর হিউজ ট্যাক্স, ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স। তো এই যে প্রবলেমটা একটা করছে, সো গভর্নমেন্টও তো বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলোকে আপনার ইনকর্পোরেট না করে। আমরা এরকম কোনো ইকোনমি আর দেখতে চাই না, আমরা একটা ফ্রি ফেয়ার ইকোনমি দেখতে চাই, যেখানে ধরেন আপনি গোল্ড থেকেও প্রফিট করতে পারবেন, সো কমোডিটি ট্রেডিং করতে পারবেন, যেখানে আপনি ক্রিপ্টোকারেন্সিও ট্রেড করতে পারবেন, যেখানে আপনি ফরেক্স মার্কেটও ট্রেড করতে পারবেন। ইটস আপ টু ইউ, ইউর ডিসক্রিপশন। আপনার অ্যাসেট ক্লাসকে কেন আমি কমাবো? আপনার অ্যাসেট ক্লাস যখন ওয়াইড হবে তখন অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হবে। জি। সো ভাই, আমরা যদি জাস্ট মোটামুটি ক্যাপিটাল মার্কেট নিয়ে আমাদের কোশ্চেন শেষ, বাট আপনার কাছে এজ এ অ্যাসেট ম্যানেজার একটা কোশ্চেন আমি লাস্ট করতে চাই, সেটা হলো যে বিনিয়োগকারীদের আস্থা তো এখান থেকে অনেকটাই কমে গিয়েছে বা চলে গিয়েছে। সেই আস্থা ফেরাতে অ্যাসেট ম্যানেজার হিসেবে আপনি মনে করেন যে কি উদ্যোগ নেওয়া দরকার, যেটা হয়তো বা আপনি যদি রেগুলেটরিতে কখনো যেতে পারেন, মানে নীতি নির্ধারণী পর্যায়ে, তাহলে আপনি হয়তো বা করতে পারবেন বা করা উচিত। তো এটা যদি একটু বলতেন এরকম কিছু। So the main thing is the confidence. We have to bounce back the confidence of the investor. So আমরা একটা ভালো কনফিডেন্স দিতে চাই, আমরা একটা ভালো মার্কেট দিতে চাই, আমরা ম্যানিপুলেশনকে শাস্তি দিতে চাই, আহ, আমরা একটা ফেয়ার মার্কেট চাই। আমরা যখন রুল অফ ল নিয়ে আসব, একটা ইকোনমির আপনার মিরর হচ্ছে ক্যাপিটাল মার্কেট। সো ইকোনমি যখন ভালো হবে, ক্যাপিটাল মার্কেট অটোমেটিক্যালি ভালো হবে। আপনি দেখেন হিস্ট্রিক্যালি বাংলাদেশের
মার্কেট কিন্তু ব্যাংক নির্ভর ছিল। সো যখন হচ্ছে ব্যাংকগুলোকে ধ্বংস করা হলো গত দশকে, ব্যাংকের পারফরমেন্স খারাপ হয়েছে। সো যেহেতু ব্যাংকগুলো পারফরমেন্স খারাপ করেছে, মার্কেটে ওদের শেয়ারের প্রাইস ডিপ্রেস ছিল। এখন যেহেতু ব্যাংকগুলো অলরেডি রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা দেখবেন যে ব্যাংকিং সেক্টরে কিন্তু শেয়ারের প্রাইস গুলো, ভালো ভালো ব্যাংকের শেয়ার প্রাইস গুলো অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। সো মানে আপনি যদি একটা বেটার ইকোনমি দিতে পারেন, আপনি যদি একটা প্রপার ইকোনমি দিতে পারেন, আপনি যদি ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইকোনমি দিতে পারেন, অটোমেটিক্যালি এখানে যেটা হবে, ইনভেস্টরের কনফিডেন্স আসবে। এবং আপনি হয়তো জানেন যে বাংলাদেশে ফরেন ইনভেস্টর প্রচুর পরিমাণ জিপি, ব্র্যাক এই শেয়ারগুলো কিনতো, বাট গত গভর্নমেন্টের সময় কিন্তু এই কোম্পানিগুলোকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। আপনারা দেখবেন জিপির উপর একটা বড় ধরনের ট্যাক্স ইম্পোজ করা হয়েছিল রেট্রোস্পেক্টিভ বেসিসে। আপনার ব্র্যাক ব্যাংকের উপর একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল নগদকে দিয়ে, যেটা বিকাশ হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট বলতে পারেন আপনি। সো ওই ধরনের একটা কোম্পানিকে আপনি সরকার কর্তৃক বানিয়ে দিয়ে বা সরকারি সরাসরি হেল্প দিয়ে আরেকটা কোম্পানিকে এখানে এর পেছনে লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু মার্কেট ডেভেলপমেন্ট হবে না। ফলে যেটা হয়েছিল, এই কোম্পানিগুলো থেকে কিন্তু শেয়ার বিক্রি করে ফরেনাররা চলে গিয়েছিল, এখন কিন্তু তারা আবার ব্যাক করছেন। সো এইটাই হলো ইস্যু, যে আপনি যখন রুল অফ ল নিয়ে আসবেন, ট্রান্সপারেন্সি নিয়ে আসবেন, অটোমেটিক্যালি আপনার ইকোনমি ভালো হবে। আপনি যখন কারেন্সিকে আপনি এক্সপ্লয়েট করবেন না, কারেন্সিকে আপনি কমায় রাখবেন না, তখন ফরেন ইনভেস্টর অটোমেটিক্যালি আসবে। সো আপনার কন্ট্রোল কারেন্সির জন্য আমাদের কি হয়েছে, এক বছরে অ্যারাউন্ড 40% মতো কারেন্সি ডেপ্রিসিয়েট করতে হয়েছে। সো আমাদের ইকোনমি যদি ওরকম কন্ট্রোল না থাকতো, আমাদের ফরেন কারেন্সি যদি কন্ট্রোল না থাকতো, তাহলে ফরেন ইনভেস্টর এখানে আসতো। সো আমরা যেটা বলি যে আমরা রুল অফ লটা নিয়ে আসতে চাই। রুল অফ ল আসলে ইনভেস্টর আসবে, কনফিডেন্স আসবে, মার্কেট ডেভেলপমেন্ট হবে, সবাই এখানে আসবে। ভাই প্রফিট কে করতে চায় না? প্রফিট সবাই করতে চায়, বাট এই প্রফিটটা আপনাকে এনশিওর করতে হবে, আপনাকে রুল অফ ল নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। জি ভাই, আমরা আমাদের প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে, আমরা লাস্টের দিকে ছোট্ট একটা র্যাপিড ফায়ার পার্ট করতে চাচ্ছি। সো যেটাতে আমি জাস্ট আপনাকে 2-3টা কোশ্চেন করবো, এটা আপনি খুব শর্টলি আনসার দিলে ভালো হয়। সো আমার প্রথম কোশ্চেন আপনার কাছে, যে বাংলাদেশের সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার আপনি কোনটাকে মনে করছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আমি অলরেডি বলেছি যে ট্যাক্স এবং হচ্ছে আপনার এনপিএল প্রবলেম সলভ করা। ওকে। সো বাংলাদেশের জন্য প্রবৃদ্ধি নাকি সুশাসন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা প্রথম? ডেফিনেটলি সুশাসন, আমি বারবার বলছি সুশাসন। ওকে। আর এমন একটা দেশের নাম যদি বলেন যেটা বাংলাদেশ অনুসরণ করতে পারে তার ইকোনমিকে আগে নেওয়ার জন্য? ভিয়েতনাম, মালয়েশিয়া। ওকে। আর ফাইন্যান্সের বাইরে, জাস্ট এটা একটা পার্সোনাল কোশ্চেন, ফাইন্যান্সের বাইরে কোন জিনিসটা আপনাকে মোটিভেট করে? দেশপ্রেম। ওকে। সো ভাই, আমরা আমাদের র্যাপিড ফায়ার পার্টটাও শেষ, আমরা অলমোস্ট ক্লোজিং এ চলে এসেছি। সো লাস্ট যদি আপনি আপনার কোনো বার্তা বা কিছু যদি আপনি বলতে চান আমাদের অডিয়েন্সদেরকে বা ইনভেস্টর। আপনারা জানেন আগামী 12 তারিখ বাংলাদেশে একটি ইলেকশন আছে। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আপনাদের দায়িত্ব হলো আমাদের গত 54 বছরের যেই জীর্ণ শীর্ণ একটা দেশ আমরা দেখেছি, আমরা যে অলিগার্কদেরকে দেখেছি, আমরা যে ঋণ খেলাপিদের দেখেছি, আমরা যেই দুর্নীতিবাজদের দেখেছি, তাদেরকে আপনারা নো বলুন, তাদেরকে আপনারা রেড কার্ড দেখান। বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানুষ, অনেস্ট মানুষদেরকে আপনারা সাথে রাখবেন। কারণ এই দেশটা গড়তে হলে সুশাসন দরকার, সুশাসনের জন্য ভালো মানুষ দরকার, ভালো মানুষের জন্য করাপ্টেড মানুষকে আপনাদেরকে রেড কার্ড দেখাতে হবে। এটাই আমার আপনাদের প্রতি চাওয়া। আমরা আর কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস দেখতে চাই না, আমরা কোনো মাসল পাওয়ার দেখতে চাই না, আমরা কোনো ধরনের প্রবলেম আর ইকোনমিতে হোক এইরকম কিছু চাই না। আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা অগ্রগামী দেশ দেখতে চাই, আমরা আর পেছনের দিকে যেতে চাই না। বাংলাদেশের 54-55 বছরের হিস্ট্রিতে আমরা যেতে চাই না, আমাদেরকে ফরওয়ার্ড লুকিং হতে হবে। দেশকে গড়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা এই সমাজের মধ্যে আর বিভাজন চাই না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কি, এইটা দেখার দরকার এখন আর নাই। আমাদের সবাইকে বাংলাদেশপন্থী হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। এটাই আমি সবার প্রতি আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই, আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটা লম্বা সময় দেওয়ার জন্য। সো আমি আপনাকে জাস্ট আবারও একবার ধন্যবাদ দিতে চাই, পুঁজিবাজার কেন্দ্রিক আপনাদের চিন্তা ভাবনা বা আপনাদের ইশতেহারে পুঁজিবাজারকে একটা বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য। তো আশা করব আমরা আপনাদের কাছ থেকে অ্যাটলিস্ট পুঁজিবাজার সম্পর্কে আপনারা পাওয়ারে যেতে পারেন আর না পারেন, পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা আপনাদেরকে পাশে পাবো। আমরা সবসময় সত্যের পক্ষে থাকবো, অসত্যের বিপক্ষে থাকবো, এটাই আমাদের কমিটমেন্ট। ধন্যবাদ ভাইয়া। সো
আমাদের পডকাস্ট আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের অডিয়েন্সদের বলবো যে আশা করি পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন।